তাহলে আমাদের প্রথম প্রশ্ন, ভারতের বিদ্রোহের সময় ভাইসরয় কে ছিলেন? নীল বিদ্রোহ, সে সময় ভাইসরয় কে ছিল? ক্যানিং। চলে আসি নেক্সট কোশ্চেন। স্থানীয় স্বায়ত্তশাসনের জনক হিসাবে কে পরিচিত? স্থানীয় স্বায়ত্তশাসকের জনক লর্ড ডালহৌসি, বালগঙ্গাধর তিলক, রিপন, কোনটি নয়। তাহলে এখানে লর্ড রিপন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে একটি নীতি প্রণয়ন করেছিলেন যা সত্যবিলোপ নীতি নামে পরিচিত? তাহলে সত্যবিলোপ নীতির সাথে যুক্ত আমরা জানি কি? লর্ড ডালহৌসি। নেক্সট চলে আসি, নিম্নলিখিত কার স্থানে 1947 সালে ভাইসরয় হিসেবে লর্ড মাউন্টব্যাটেন নিযুক্ত হয়? তাহলে লর্ড মাউন্টব্যাটেনের আগে কে ছিল? মাউন্টব্যাটেনের আগে ছিল হচ্ছে ওয়াভেল। ঠিক আছে, আর উইন রিডিং লিনিত গো, তাহলে ওয়াভেল। চলে আসি নেক্সট, রাজধানী হস্তান্তরের উপলক্ষে দিল্লিতে প্রবেশের সময় নিম্নলিখিত কোন ভাইসরয়ের ওপর একটি বোমা নিক্ষেপ করা হয়েছিল? মানে কলকাতা থেকে যখন দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় 11তে, ঠিক আছে, তাহলে সেটা দিল্লি চুক্তি বলা হচ্ছে সেটা। তাহলে ওই সময় কে ছিল? লর্ড হার্ডিঞ্জ, অর্থাৎ দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। নেক্সট কোশ্চেন, মেকলে মিনিট প্রবর্তনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? মেকলে মিনিট মানে 1835, তাহলে সেই সময় ছিল উইলিয়াম বেন্টিঙ্ক। নেক্সট চলে আসি, 1773 সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভারতের বলা হচ্ছে, ঠিক আছে, তো ওয়ারেন হেস্টিংস হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল, 1773 সাল। বলা হচ্ছে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন? তাহলে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন কে? এই একই হবে 12, তাহলে সেটা হচ্ছে 11, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। নেক্সট কোশ্চেন চলে আসি, 15 আগস্ট 1947 সাল, এই যে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? মাউন্টব্যাটেন। চলে আসি নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? আমরা একটা কথা বলি যে হিউম ডাফরিন ষড়যন্ত্র, তাই না, কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে ডাফরিন, এখানে হচ্ছে লর্ড ডাফরিন। এই হচ্ছে কয়েকটা আমাদের ভাইসরয় সম্পর্কিত কিন্তু প্রশ্ন। মডার্ন ইন্ডিয়ার আরও কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বিপ্লবী সংগঠন অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। তারপরে চলে আসি, বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার এই স্লোগানটা প্রবর্তন করেছিল, সেটা কবে করেছিল? নাকি 1916 খ্রিস্টাব্দে, যখন নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে আবার মিল হয়ে গেল সেই সময়টাতে। চলে আসি, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কটাইয়া। নেক্সট চলে আসি কোশ্চেন, সুভাষচন্দ্র বসুকে কে দেশ নায়ক বলেছেন? সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক বলেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। চলে আসি, লালা লাজপত রায়ের অপর কোন নামে পরিচিত ছিলেন? লালা লাজপত রায় কোন নামে পরিচিত ছিলেন? সেটা হচ্ছে লাজপত রায় হচ্ছে শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে পশ্চিম ভারতে সামাজিক সংস্কারের নেতা হিসেবে বিবেচনা করা হয়? পশ্চিম ভারত বলছে, এখানে যে নামগুলো আছে রবীন্দ্রনাথ, রামমোহন, লুই ডিরোজিও, এরা কেউই কিন্তু পশ্চিম ভারতে না, তো একটাই আছে এমজি রানাডে, সেই হিসাবে হয়ে গেল। চলে আসি, 1921 সালে সর্বপ্রথম সম্পূর্ণ স্বাধীনতা অর্থাৎ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এর দাবি কে উত্থাপন করেছিলেন? ঠিক আছে, পূর্ণ স্বরাজের কথা তো আমরা জানি যে জাতীয় কংগ্রেসে, হ্যাঁ, লাহোর অধিবেশন 29 এই টাইমে হয়েছিল, কিন্তু তারও আগে বলছে সর্বপ্রথম সম্পূর্ণ স্বাধীনতার ঘোষণা কে করেছে? 1921 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন, সেখানে মৌলানা হজরত মোহানি, এই হজরত মোহানি কিন্তু 1921 সালে সম্পূর্ণ স্বাধীনতার দাবি কিন্তু তুলেছিলেন। চলে আসি নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন? আইনমন্ত্রী হচ্ছে বি.আর. আম্বেদকর ছিলেন আইনমন্ত্রী। আর 1918 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে তার সভাপতির ভাষণে পণ্ডিত মদন মোহন মালব্য কোন স্লোগানটা দিয়েছিল? যে মদন মোহন মালব্য জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল হচ্ছে 1918 সালে, আর সেই সভাপতির ভাষণে একটা স্লোগান দিয়েছিল, যে স্লোগানটা পরবর্তীতে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল, ঠিক আছে, যেটা অবস্থিত হচ্ছে মুন্ডক উপনিষদ। তাহলে মুন্ডক উপনিষদে কি আছে তোমরা বুঝতেই পেরে গেছো, সত্যমেব জয়তে। তাহলে সত্যমেব জয়তে এইটা এত জনপ্রিয়, আগে কিন্তু এতটা জনপ্রিয় ছিল না। যদি বলা হয় এই সত্যমেব জয়তে এই যে স্লোগান, এই স্লোগানকে জনপ্রিয় কে করে তুলেছিল, তাহলে কিন্তু সেই জনপ্রিয় করার কারিগর হচ্ছে মদন মোহন মালব্য। 1918 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি এই স্লোগানটা দিয়েছিলেন, তারপর থেকে কিন্তু জনগণের কাছে এই স্লোগানটা কিন্তু ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছিল। তার আগে এটা কিন্তু তেমন জনপ্রিয়তা ছিল না। যাই হোক, সত্যমেব জয়তে মদন মোহন মালব্য 1918 জাতীয় কংগ্রেসের অধিবেশন। আর তারপরের কোশ্চেন, ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়কে? সিভিল সার্ভিসে যোগদান করেছিল অনেকজনই, তার মধ্যে প্রথম যে আছে তার নাম, সেটা হচ্ছে ঠাকুরবাড়ির আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রথম সিভিল সার্ভেন্ট ছিলেন হচ্ছে সেই সময়ের ভারতীয়। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ থেকে আমরা কিছু কোশ্চেন দেখবো এবার। প্রথম কোন ভারতীয় আন্দোলনের সময় বন্দে মাতরম মানুষের জনপ্রিয় গান হয়ে উঠেছিল? তাহলে বন্দে মাতরমটা জনপ্রিয় হয়ে উঠেছিল কোন আন্দোলনের সময়? সেটা হচ্ছে স্বদেশী আন্দোলনের সময়। নেক্সট কোশ্চেন,
কোন বাঙালি স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? এখানে বলছে বঙ্গভঙ্গ যে করেছে ব্রিটিশরা, তার বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল বাঙালি স্বাধীনতা সংগ্রামী। তো লালা লাজপত রায় আর বাল গঙ্গাধর তিলকের বাঙালি নয়, বিপিনচন্দ্র পাল বাঙালি। চলে আসি আমরা নেক্সট কোশ্চেন। বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের জন্ম হয় তার নাম কি? তো একটা নাম হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম, আর একটা নাম হচ্ছে বঙ্গ। যেটা থেকে গেল পশ্চিমে ওটা বঙ্গ, আর তারপরে ওইদিকেটা বাংলাদেশ বর্তমানে যেটা আছে সেদিকটা পূর্ববঙ্গ ও আসাম। তো এখানে যেহেতু ওইরকম অপশান নাই, তো এখানে শুধুমাত্র অপশানটা দেখতে হবে আমাদেরকে পূর্ববঙ্গ ও বঙ্গ, এটাকে আমাদের ধরতে হবে তাহলে। ঠিক আছে, দুটো ভাগ হয়ে গেল। চলে আসি নেক্সট কোশ্চেন। কার্লাইল সার্কুলার কবে জারি হয়েছিল? কার্লাইল সার্কুলার, লিওন সার্কুলার, পেডলার সার্কুলার, সব এগুলো বঙ্গভঙ্গের সময় 1905 সালে। চলে আসি ইংরেজদের বাংলা ভাষা করার কারণ কী ছিল? ইংরেজদের বাংলা ভাগ করার কারণ কী ছিল? ভাষা বলছে, যাই হোক, বাংলা ভাগ করার কারণ কী ছিল? সেটা হচ্ছে প্রশাসনিক সুবিধা, সেটা ছিল তাদের প্রধান কারণ। বাংলা নতুন যে প্রদেশ, সেই প্রদেশ কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল? সেটা বলতে হবে যে বাংলা মানে পূর্ব বাংলা, আসাম, পার্বত্য চট্টগ্রাম, পুরাতন বাংলাদেশের যে 15টা জেলা নিয়ে গঠিত ছিল। 15টা জেলা মনে রাখবে, তাহলেই হবে। বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসব এর আহ্বান কে করেছিলেন? বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধনের উৎসব করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। স্বদেশী আন্দোলনের সময় নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কলকাতায় অনুশীলন সমিতি গঠিত করেছিলেন? স্বদেশী আন্দোলনের সময় নিম্ন ব্যক্তিদের মধ্যে কলকাতায় অনুশীলন সমিতি, নর্মালি এটা প্রমথনাথ মিত্র, কিন্তু যেহেতু সবগুলো আছে আর জ্যোতির্নাথ ব্যানার্জি, বারীন্দ্র কুমার ঘোষ এরাও যুক্ত ছিল, সবগুলো উত্তরের মধ্যে আবার দেওয়া যায়। যে অপশানে যদি সবগুলো না থাকতো তাহলে হতো প্রমথনাথ মিত্র, আর যেহেতু অপশানে সবগুলো দেওয়া আছে অতএব এটা উত্তর সবগুলি হবে। ঠিক আছে, চলে আসি ভারতীয় জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে কে স্বদেশী আন্দোলনকে সমর্থন করেছিলেন? স্বদেশী যে আন্দোলনটা চলছে তার সমর্থন করেছে জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে। স্বদেশী আন্দোলনকে সমর্থন করেছিলেন কে? সেটা সমর্থন করেছিলেন সেটা হচ্ছে জি.কে. গোখলে বা গোপালকৃষ্ণ গোখলে। ভারতীয় জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে গোপালকৃষ্ণ গোখলের ও স্বদেশী আন্দোলনকে সমর্থন করেছিল। চলে আসি বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকর হয়েছিল? বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল 16ই অক্টোবর 1905। তো এই ছিল 10টা বঙ্গভঙ্গের উপর কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে অরুণা আশোপালি নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এটা ভারত ছাড়ো আন্দোলন। চলে আসি ভারত ছাড়ো আন্দোলনের সময় জওহরলাল নেহেরু কোন কারাগারে বন্দী ছিলেন? আহমেদাবাদ দুর্গে তিনি তখন বন্দী ছিলেন। চলে আসি ভারতের জন্য পরিকল্পিত ক্যাবিনেট মিশন পরিকল্পনা একটি ড্যাশ ফেডারেশন, কনফেডারেশন, সরকারের একক রূপ আর ইউনিয়ন অফ স্টেটস, এই টোটালটাই হবে ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, নেক্সট চলে আসি দেশ বিভাগের সময় ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা কত? 566টা বলা হয়, যেখানে কাছাকাছি আছে 565, তাহলে এটাই হচ্ছে উত্তর। চলে আসি জিন্না দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা কে করেছিলেন? জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব তার বিরোধিতা কে করেছে? তার বিরোধিতা করেছিল হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। কোশ্চেন, কংগ্রেসের নিচে কোন নেতা সম্পূর্ণভাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনার পক্ষে ছিলেন? ক্যাবিনেট মিশনের পক্ষে ছিলেন, সেটা ক্যাবিনেট মিশনের পক্ষে ছিলেন হচ্ছে সর্দার প্যাটেল। চলে আসি 45-এর ঘটনা, সেটা প্রথম যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াভেল, তারপরে সিমলা আইএনের ট্রায়াল। ঠিক আছে, প্রথমে ওয়াভেল তারপরে সিমলা আইনের ট্রায়াল, এখানে নৌ বিদ্রোহটা হবে না 45-এ। চলে আসি আমরা নেক্সট। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ রাজা কে ছিলেন? ব্রিটিশ রাজা ভারতের স্বাধীনতার সময় মানে 1947 সালে 6ষ্ঠ জর্জ। নেক্সট, কোন প্রাণীটি প্রাচীন নেতাজির আইএনের প্রতীক হিসেবে অংশ ছিল? আইএনের প্রতীক ছিল হচ্ছে বাঘ ছিল হচ্ছে আইনের প্রতীক।